হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রেগনেন্সি স্টোরি। আর আমার প্রেগনেন্সি স্টোরি কিন্তু অন্যদের থেকে একটু আলাদা, অনেকটাই আলাদা এবং একটু স্পেশাল। আলাদা এই কারণে, কারণ আমার এর আগে একটা একটপিক প্রেগনেন্সি ছিল, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানবেই। আর স্পেশাল এই কারণেই বলছি কারণ একটপিক প্রেগনেন্সির পর আমি একদম ন্যাচারালি এবং কোনো মেডিসিন ছাড়া কনসিভ করেছি। তো যেটা অনেকেই করতে পারে না, বা আমি নিজে করতে পারবো সেটাই আমার মধ্যে এই বিশ্বাসটা ছিল না, বাট সেটা হয়েছে, এই মিরাকেলটা আমার সাথে ঘটেছে। তো সেই জন্যই এই প্রেগনেন্সিটা আমার কাছে স্পেশাল। আর আমার যারা নতুন ভিউয়ার্স, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, এই আমার এক টপিকের ভিডিওগুলো কিন্তু আগে আমি অলরেডি শেয়ার করে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর এবার আমি বলছি আমার প্রেগনেন্সি স্টোরি। তো প্রেগনেন্সি স্টোরি বলতে গেলে আমি যদি এক কথাই বলতে চাই, তো খুব একটা ভালো ছিল না। প্রত্যেকটা ট্রাইমেস্টারই, ফার্স্ট থেকে থার্ড ট্রাইমেস্টার আমার খুব খারাপ কেটেছে। সব থেকে খারাপ কেটেছে ফার্স্ট ট্রাইমেস্টার, তারপর থার্ড ট্রাইমেস্টার, তারপর সেকেন্ড। এতটাই খারাপ কেটেছে যে আমার কিন্তু জবটা ছেড়ে দিয়ে বাড়িতে পুরোপুরি রেস্টে বলতে বাড়ি কাজ টুকটাক করতেই হয়েছে, কিন্তু জবটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো প্রত্যেকটা ট্রাইমেস্টারের স্টোরিটা একটু ডিটেলসে বলার আগে আমি শুরুর দিকটা একটু বলে নিতে চাই। তো দেখো, যাদের প্ল্যান্ড প্রেগনেন্সি, অফকোর্স আমারটা প্ল্যান্ড প্রেগনেন্সি ছিল, তো যাদের প্ল্যান্ড প্রেগনেন্সি হয় তারা কিন্তু প্রেগনেন্সি নিউজ শুনে প্রথমেই খুশি হয়, কিন্তু আমি কিন্তু কেঁদেছিলাম, খুব ভয়ে কেঁদেছিলাম যে আমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। একটপিক প্রেগনেন্সি যারা জানো তারা তো জানোই কি পরিমাণে মানে কি অবস্থা হয়। তো সেই চিত্রগুলো আমার চোখের সামনে ভেসে আসছিল, আর আমি খুশি হওয়ার পরিবর্তে, খুশি তো কোথাও না কোথাও একটু ছিলই, কিন্তু তার থেকে অনেক বেশি ভয় ছিল যে আমার হয়তো আবার ওরকম কিছু একটা হবে। তো প্রেগনেন্সি নিউজটা পেয়ে আমি কিন্তু খুশি হতে পারিনি, আমার খুব আতঙ্কে, খুব ভয়ে দিনগুলো কাটছিল। আর কোনো রকমে 1-2 সপ্তাহ কাটানোর পর আমি আলট্রাসোনোগ্রাফি করি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি ডাক্তারবাবুকেও দেখিয়ে নিয়েছি। যেদিন পজিটিভ রেজাল্ট পেয়েছি সেদিনই ডাক্তারবাবুর কাছে গেছি। আলট্রাসোনোগ্রাফি করার জন্য একটু ওয়েট করতে হয়েছিল আমাকে, যেহেতু আমি খুব আগে চলে গেছিলাম ডাক্তারবাবুর কাছে, 5-6 সপ্তাহ দিকে চলে গেছিলাম, কিন্তু আলট্রাসোনোগ্রাফি করার জন্য আরেকটু ওয়েট করতে হয়। তো আমি 2 সপ্তাহের মতো ওয়েট করিয়ে তারপর আলট্রাসোনোগ্রাফি করাই। আলট্রাসোনোগ্রাফি করানোর পর যখন আমি এটা কনফার্ম হই যে না, আমার এটা নর্মাল প্রেগনেন্সি, একটপিক নয়, তারপর আমি প্রেগনেন্সির যে আনন্দটা, প্রেগনেন্সির যে কি বলবো, বুঝতেই পারছো, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, সেটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি বা অনুভব করতে পারি, আমরা দুজনে মিলে উপভোগ করতে পারি। এর আগে তো টেনশনই দিন কাটছিল। তো আমার যতদূর মনে পড়ে, আমি ফার্স্ট আলট্রাসোনোগ্রাফিটা 7th উইকে করিয়েছিলাম। তো যখন আমি জানতে পারি যে ওটা নর্মাল প্রেগনেন্সি, আমার একটপিক প্রেগনেন্সি নয়, ওটা আমার কাছে অনেক বড় খুশির কারণ ছিল। তখনও কিন্তু আমি বাচ্চার হার্টবিট পাইনি, তার জন্য পরে একটা আলট্রাসোনোগ্রাফি করেছি। কিন্তু এটা যে আমার একটপিক প্রেগনেন্সি নয়, ওটা আমাদের মানে কাছে অনেক বিশাল বড় ব্যাপার ছিল, যেটা মানে যার একটপিক প্রেগনেন্সি একবার হয়েছে সেই বুঝতে পারবে এটা তার কাছে কত বড় খবর। তো যাই হোক, সেটা একটা আমাদের কাছে সেটা খুব একটা খুশির দিন ছিল, একটা ইমোশনাল দিন ছিল। তো সেই দিনটা পরে, তার কিছুদিন পরে, 2-4 দিন বা 7 দিন পরে, 7 দিন পরে আবার একটা আলট্রাসোনোগ্রাফি করাই যে বেবির হার্টবিটটা এলো কিনা। তো ঠাকুরের কৃপায় বেবির হার্টবিটও আমরা পেয়ে যাই। আর তারপর থেকে আমার শুরু হয় প্রেগনেন্সি জার্নির যে স্ট্রাগল, যে সিমটমস গুলো হয় ধীরে ধীরে বাড়তে শুরু করে। প্রথম দিকে তো অল্পই ছিল, বিশেষ করে 7th উইকের পর থেকে তো ভীষণভাবে বমি ভাব, ভীষণভাবে দুর্বলতা, বাকি সবকিছু ছেড়ে দাও। সব থেকে বেশি যেটা আমাকে একদম মানে শেষ করে দিয়েছিল সেটা হচ্ছে আমার বমি ভাব। এই যে আমার ভমিটিং, এটা আমার ফার্স্ট ট্রাইমেস্টার থেকে আমার ডেলিভারির আগের দিন পর্যন্ত আমি কিন্তু ভমিটিং এর ওষুধ খেয়ে গেছি। একটা দিনও আমি এই ওষুধটা ছাড়া থাকতে পারিনি। যদি না খেয়ে থাকতাম তার কি অবস্থা হয়েছিল সেটা তোমাদেরকে পরে বলছি। আমার একটু বমির প্রবণতা একটু বেশি, যে কোনো কিছুতে আমার বমিটা একটু বেশিই হয়। তো এই ক্ষেত্রে এত বমি হচ্ছিল আমার, মানে আমি মোট কথা উঠে দাঁড়াতে পারতাম না, উঠে বসতে পারতাম না, উঠে বসলেই বমি ভাব, ঘুম থেকে উঠেই আগে বমি। মানে সেই দিনগুলোর কথা মনে পড়লে আমি মানে একদম ভালো লাগে না সেই দিনগুলোর কথা। ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা হচ্ছিল, প্রচন্ড বমি ভাব, আর খাওয়ার একদম কোন রকম টেস্ট ছিল না,
মানে আমি যদি জলও খেতাম সেই জলটা একদম মানে কোনো টেস্টই পেতাম না। শুধু একটু ভাজা ভাজা খাবার বা একটু শুকনো শুকনো খাবার, সেই খাবারগুলোর মোটামুটি একটু টেস্ট পেতাম, বা ডাল ঝোল এই এই ধরনের খাবারে কোনো টেস্ট ছিল না আমার মুখে। শুধু জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু খাবার মুখে দেওয়া, এইভাবে কিন্তু খেতাম। আর ডাক্তার ওই যে ওষুধ দিয়েছিল, সেই ওষুধের উপর ইসে করে আমার বমিটা একটু কম হতো। আর যদি ওষুধ না খেতাম তাহলে তো পেটে আমার কোনো খাবারই টিকতো না, সব খাবার খালি বমি হয়ে যেত। তো যাই হোক, তো ফার্স্ট ট্রাইমেস্টারটা আমার এভাবে কাটলো। আমি মানে আমার মনে হয়নি যে আমার দিনগুলো পেরোবে। মানে আমি শুধু ভাবতাম যে এতগুলো দিন আমি কি করে পার করবো, আমার প্রত্যেকটা দিন এত খারাপ গেছে। আমি বসে থাকতে পারতাম না, আমি শুয়ে হাঁটাচলা করতে পারতাম না, আমি শুয়ে থাকতাম রীতিমতো। শুয়ে থাকলে বমি ভাবটা একটু কম লাগে, আর যেই বসতাম বা দাঁড়াতাম অমনি বমি ভাব শুরু। তো একটা কথা বলে রাখি, সবাই অন্য আশেপাশের যারা পরিচিত বা যে লোকজনেরা আছে তারা কিন্তু কম্পেয়ার করা শুরু করে দেয়, এই আমার তো এটা হয়েছে, আমার তো এটা হয়নি, আমি তো এরকম আমাকে এরকম করতে হয়নি। কিন্তু তাদেরকে কে বোঝাবে যে প্রত্যেকটা প্রেগনেন্সি আলাদা, প্রত্যেকটা প্রেগনেন্সি সিমটমস আলাদা হয়। তোমার যেটা হয়েছে সেটা আমার হবে তার কোনো মানে নেই, বা আমার যেটা হয়েছে সেটা তোমার হবে তার কিন্তু কোনো মানে নেই। তাই এই তুলনাগুলো না টেনে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ট্রিট করা উচিত, যে হ্যাঁ সত্যি এর যা সিমটমস হচ্ছে হয়তো সত্যিই হচ্ছে। আর এবার যেটা আসছে সেকেন্ড ট্রাইমেস্টার, সেখানেও কিন্তু বমি হয়নি। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছিলাম, ডাক্তারবাবু বমি আমার কবে কমবে? আমার একটাই কথা, আমার বমি কবে কমবে? তো ডাক্তারবাবু বলেছিলেন যে 13-14 সপ্তাহের দিকে বমি কমে যায়। আমার সেকেন্ড ট্রাইমেস্টার চলে এলো, সেকেন্ড ট্রাইমেস্টার শেষও হয়ে যায়, কিন্তু বমি আর কমেনি। তো কি হলো, 6 মাসের যখন আমার 6 মাস কমপ্লিট হয় তখন আমি ভাবলাম যে না, এবার বমির ওষুধটা একটু বাদ দিয়ে দেখি। যে তখন বমি ভাবটা না আমার একটু কমে এসেছিল, ওই ফার্স্ট ট্রাইমেস্টার যেরকম হতো ওরকম হতো না, একটু কমে এসেছিল বমি ভাবটা। তো আমি ভাবলাম যে একটু বমির ওষুধটা বাদ দিয়ে দেখি। ও মা, প্রথম দিন বাদ দিলাম, তারপরের দিন একটু হালকা বমি ভাবটা একটু বেশি হলো, তারপরের দিন থেকে বমি স্টার্ট। মানে একদিন গ্যাপ দিয়েছি, তার একদিন বমি হয়নি, তারপরের দিন থেকে সারাদিন শুধু বমি। মানে দুপুরে খাই, সকালে খাই, যখনই খাই শুধু সব বেরিয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তারপর থেকে আবার বমির ওষুধ স্টার্ট করে দিলাম। ওই যে স্টার্ট করলাম একদম আমি ডেলিভারির আগের দিন পর্যন্ত বমির ওষুধ কন্টিনিউ করেছি। তো এইরকম অবস্থা ছিল আমার। আর এই তো গেল বমির ব্যাপারটা। আর একটা ব্যাপার ছিল যেটা আমার সেকেন্ড ট্রাইমেস্টার থেকে বেশি হচ্ছিল, সেটা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছিল ভীষণ। যেহেতু বেবি বাম্পটা একটু বাড়ছিল, তো তার সাথে সাথে শ্বাসকষ্টটাও বাড়তে শুরু হয়ে গেছিল, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। আর আমার পুরো প্রেগনেন্সি জুড়ে মোটামুটি গরমই পেয়েছি, আমি ভীষণ গরম পেয়েছি। তো গরমটা বললে আমার শ্বাসকষ্ট খুব বেড়ে যেত, হাঁটাচলা করতে অসুবিধা হতো। আর এই যে হাঁটাচলা দিয়ে একটা কথা মনে পড়লো, অনেকেই বলতো হাঁটাচলা করো হাঁটাচলা করো। আমি কাউকে বোঝাতে পারতাম না যে আমার হাঁটাচলা করার যে স্ট্রেংথটা আমার পায়ে সেটা একদমই নেই। এমন হচ্ছিল যে আমি আমার শরীরকে ঠেলে ঠেলে টেনে টেনে নিয়ে যাচ্ছি, আমার পায়ের সেই স্ট্রেংথটুকুই পেতাম না আর কি। আমি যদি 5 মিনিট হাঁটতাম তাহলে আমাকে 10 মিনিট রেস্ট করতে হতো, এইরকম ব্যাপার হয়ে গেছিল আমার। কিন্তু ওই যে সবার তুলনা তার হয়নি, তার জন্য আমারও হবে না, এই আর কি ব্যাপার। তো প্রত্যেকটা প্রেগনেন্সি আলাদা, এটা আমি সবাইকে আবারও বলছি আরেকবার, প্রত্যেকটা প্রেগনেন্সি কিন্তু আলাদা। কারো কারো সিমটমস বেশি হয়, কারো কারো কষ্ট বেশি হয়, কারো কারো কম হয়। তো এই হলো ব্যাপার, বমি ভাব, শ্বাসকষ্ট। আর আমার পায়ের একদমই জোর ছিল, আমি হাঁটতে পারতাম না। কোনো কোনো দিন হঠাৎ হয়তো একদিন ভালো লাগতো, বেশ ভালো হাঁটাচলা করতে পারতাম, কিন্তু বেশিরভাগ দিনই আমি যদি 5 মিনিট হাঁটতাম আমাকে 10 মিনিট রেস্ট করতে হতো। আর রান্না করতাম, রান্নাটা করে আমি যে খেতে বসবো সেই খাওয়ার সময়ের যে এনার্জিটুকু আমি সেটা পেতাম না। আমি এত পরিমাণে আমার আমি দুর্বল হয়ে গেছিলাম। তো তারপরে রান্না করার পরে 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট করা হতো, তারপরে রান্নাঘর পরিষ্কার করতাম, এরকম ব্যাপার হচ্ছিল। খাওয়া দাওয়ার যে ব্যাপারটা বললাম না, যেটা ফার্স্ট ট্রাইমেস্টারের আমার একদমই ছিল না, সেটা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে একটু একটু করে আমি খাবারের টেস্ট পেতে শুরু করি। সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে মোটামুটি খাওয়া দাওয়া আমি ভালো করেছি, কিন্তু আমার প্রচন্ড অ্যাসিডিটি হতো, প্রচন্ড গলা জ্বালা হতো। মানে আমি যদি ওষুধ না খেতাম গলা জ্বালা আমার রীতিমতো প্রত্যেক দিনই হতো আর কি। একদিন যদি ওষুধ আমি স্কিপ করতাম তাহলে 2 দিন ঠিক থাকতো, তারপরে আবার গলা জ্বালা শুরু হয়ে যেত। তো এই জিনিসগুলো ফেস করেছি আমি, প্রচন্ড গলা জ্বালা হতো, অ্যাসিডিটি হতো। আর যেটা হতো সেটা হচ্ছে খাবার পরে মুখটা এমন টক হয়ে যেত যে আমার খাবার সময় তো খেতে ভালো লাগতো, কিন্তু খাবার পরে এই যে ফিলিংসটা, টক টকটা ফিলিংস হতো, এই জন্য আমার খেতেই ইচ্ছে করতো না, যে খাবার পরেই তো এই টক টক একটা ফিলিংস হবে।
তো এই হলো ব্যাপার। আমি ফার্স্ট ট্রাইমেস্টারে খাবারের টেস্ট পাইনি, কিন্তু সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে খাবারের টেস্ট পেয়েছি, কিন্তু খাবার পরে মুখটা ভীষণ টক হয়ে এইভাবে সেকেন্ড ট্রাইমেস্টারটা কাটলো। তারপর এলো থার্ড ট্রাইমেস্টার। তো থার্ড ট্রাইমেস্টারে বমি ভাব কমেছিল, অনেকটাই কমেছিল, কিন্তু হ্যাঁ ওষুধ ছাড়া আমি থাকতে পারতাম না। যদি ওষুধ বাদ দিতাম তাহলে কিন্তু আমার বমি ভাব থার্ড ট্রাইমেস্টারেও হতো। ওষুধ আমার কন্টিনিউ চলেই ছিল। থার্ড ট্রাইমেস্টারে শ্বাসকষ্ট আমার আরো বেড়ে গেল, তখন গরমটাও ছিল। গরমটা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে থার্ড ট্রাইমেস্টারে অনেকটা কম ছিল, কিন্তু তবুও আমার ওইটুকু গরমও সহ্য হচ্ছিল না। প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল। ডাক্তারের কাছে যখন পালস মাপে, আমি অন্যান্যদের পালস দেখতাম আর আমার পালস দেখতাম প্রচুর হাই ছিল, প্রচুর হাই। মানে আমি যদি একটু হাঁটাচলা করতাম, আমার হার্টবিট সেটা যে বেড়ে যাচ্ছে সেটা আমি ফিল করতে পারতাম। তো এইভাবে থার্ড ট্রাইমেস্টার আমার কাটে। দেন ওই যে পায়ের জোর না পাওয়া, ওটা থার্ড ট্রাইমেস্টারে আরো বেড়ে গেছিল। এতটা বেড়ে গেছিল আমার শ্বাসকষ্ট আর পায়ে জোর না পাওয়া, হাতে পায়ে দুটোই, বিশেষ করে পায়ের জোর একদম পেতাম না, আমি হাঁটতে পারতাম না। সবাই বলে যে প্রেগনেন্সির সময় হাঁটা চলা করা ভালো, কিন্তু ওই যে আমি যদি জোর করে হাঁটতে যাই, এমন সিচুয়েশন হতো যে আমি হয়তো পড়ে যাব। আর আমার থার্ড ট্রাইমেস্টারে একটা ভীষণ বড় প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে আমার হিমোগ্লোবিন একেবারে কমে যাচ্ছিল। প্রথমে 10, তারপর 9, তারপর 8, এই করে করে 7-এ যখন নেমে এলো, তখন ডাক্তারবাবু বললেন যে না, এবার ব্লাড দিতেই হবে। মানে ডেলিভারির আগে আমাকে ব্লাড দেওয়া প্রয়োজন, কিন্তু ব্লাড দিতে গেলেও অনেক সময় কি হয়, জরায়ুর যে মুখটা থাকে সেটা ফুলে যায়, সেক্ষেত্রে তখনও কিন্তু প্রিম্যাচিউর ডেলিভারির একটা চান্স থাকে। তো সেটা ভেবে আমরা ভয় পাচ্ছিলাম যে ব্লাড দেবো কি দেবো না, বা নাকি একেবারে ডেলিভারির সময় দেবো, বা কতটা ওয়েট করা যায়। তো এই ভেবেই আমাদের অনেকটা দেরি হয়ে গেল ব্লাড দিতে দিতে। তো ভগবানের কৃপায় কি হলো, এই যে আমরা ভাবনা চিন্তাটা চালাচ্ছিলাম এই সময় যে ব্লাড দেবো কি দেবো না, তো সেই মুহূর্তে মানে তার আগে ডাক্তারবাবু আমাদের মেডিসিনটা চেঞ্জ করে দিয়েছিলেন, মানে হিমোগ্লোবিনের যে মেডিসিন, তো সেটা চেঞ্জ করে দেওয়াতে কি হয়েছিল, আমার হিমোগ্লোবিন লেভেলটা একটু বেড়ে যায়। তখন ডাক্তারবাবু বললেন যে না, তাহলে ঠিক আছে, তাহলে একেবারে ডেলিভারির সময় ব্লাড দিলেও হবে। আর যদি চাও তুমি এখন দিতে পারো, দিলে কিন্তু এই রিস্কটা আছে, মানে ওই জরায়ুর যে মুখটা সেটা খুলে যেতে পারে, অনেক সময় খুলে যায়। তাই আমি ভাবলাম যে না, কোনো রকম রিস্ক নেবো না, এইভাবেই থাকি, একেবারে ডেলিভারির সময় না হয় ব্লাড দেবো। হ্যাঁ, ডেলিভারির সময় আমার 2 ব্যাগ ব্লাড লেগেছিল। আর অনেকের এটা প্রশ্ন ছিল, অনেক কমেন্ট আমি পেয়েছি যে আমার কি ডেলিভারি হয়েছিল, নর্মাল না সিজার। হ্যাঁ, আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছিল। অনেকের প্রশ্ন ছিল যে এই টপিকের পরে আমার কি ডেলিভারি হয়েছিল, তো উত্তরটা আজকে দিয়ে দিলাম যে আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছিল। এর আগেও আমি ভিডিওতে বলেছি, যদিও দেখেছো। ব্লাড দেওয়া থেকে শুরু করে আমি আমার ডেলিভারিতে চলে এলাম। তো আসলে কি বলতো, আমি তো কোনো স্ক্রিপ্ট রেডি করিনি, তো মনে যা আসছে বলে যাচ্ছি, একটা গল্পের মতোই করছি আর কি, তো সেই জন্য সব গুলিয়ে যাচ্ছে। তো এর আগের স্টোরিটা একটু বলে দিই, যে ব্লাড দিতে হবে না সেই পরিস্থিতির পরে কি হলো, কি করে তারপর ডেলিভারি সময় কি হলো, সিজার কেন হলো, বা কত সপ্তাহে আমার সিজার হলো, আমার কি প্রবলেম হচ্ছিল। তো 36 উইকে যখন আমি ডাক্তারবাবুর কাছে যাই, তখন ডাক্তারবাবু কাছে আমার প্রবলেমগুলো আমি বলি। ব্লাড তখন হিমোগ্লোবিন কিন্তু আমার বেড়ে গেছিল, ওই মুহূর্তে আমার ব্লাড দিতে হবে না, এটা ঠিক ছিল আর কি, ডেলিভারির সময় দিতে হবে। তো আমার যেহেতু প্রবলেম হচ্ছিল ভীষণ, সেহেতু আমি ডাক্তারবাবুর কাছে যাচ্ছিলাম। প্রবলেম কি ছিল, 1 শ্বাসকষ্ট ভীষণ, 2 আমি চলাফেরা করতে পারছিলাম না। আমার নিজস্ব যে কাজগুলো, নিজের স্নান খাওয়া দাওয়া, নিজের যে কাজগুলো, তার জন্য যে নড়াচড়া করা, সেইটা করতেই আমার ভীষণ কষ্ট হচ্ছিল, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। 5 মিনিট হাঁটলে আমার ওই যে অনেকক্ষণ রেস্ট নিতে হতো। আর ডাক্তারবাবুর কাছে গেলে বা কোনো ব্লাড টেস্টের জন্য যেতে হলে, সেই যে যাওয়া আসার একটা ধকল, এটুকুই আমি করতে পারতাম না, ভীষণ কষ্ট হতো। তো ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর ডাক্তারবাবু আর একটা প্রবলেম হতো, সেটা হচ্ছে পেট ব্যথা। পেট ব্যথাটা বলতে এটা কোনো লিভারের পেন নয়, কিছুক্ষণ হতো আবার চলেও যেত, মানে কোনো নির্দিষ্ট টাইম ছিল না যে এখন হবে বা এখন হবে না। তো এই ব্যথাটা কি হচ্ছিল, যে ব্যথাটা দিন দিন বাড়ছিল, মানে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে এই ব্যথাটা হচ্ছিল আমার, মানে তলপেটটা হঠাৎ করে খুব ব্যথা হয়, তারপরে কিছুক্ষণ পরে আবার কমে যায়, আবার হয়তো কখনো হলো, আবার কমে গেল। তো এইভাবে লাস্টের দিকে ব্যথাটা এতটা বেড়ে গেল, ব্যথাটা অনেকক্ষণ স্টে করছিল ওই টাইমটায়, মানে কিছুক্ষণ থাকতো তারপরে তো চলে যেত। তো যত সময় আমার ডেলিভারির দিকে যাচ্ছিল না, তত ওই ডিউরেশনটা বেড়ে যাচ্ছিল, ব্যথার ডিউরেশনটা। তো রাতের বেলা ব্যথাটা বেশি করতো, আর আমি ভয় পেয়ে যেতাম, এই বুঝি লেবার পেন স্টার্ট হলো, আমাকে বুঝি এখনই হসপিটাল দৌড়াতে হবে। তো রাতের বেলা মাঝে মাঝে তো বড় ভয় পেয়ে যেত যে কি ব্যাপার, তোমাকে এখনই নিয়ে যেতে হবে নাকি। তো এরকম ভাবে আমার দিনগুলো কাটছিল। তো ডাক্তারবাবুকে বললাম, তো ডাক্তারবাবু বললেন যে না, এখন তো 36 উইক, আর একটু ওয়েট করা উচিত।
তো তা সত্ত্বেও আমার একটা ইনজেকশন উনি দিয়ে দিয়েছিলেন, যেহেতু আমার ব্যথা হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, প্রচুর সমস্যা হচ্ছিল, যদি আর আমার হিমোগ্লোবিন কম ছিল, তাই জন্য উনি একটা ইনজেকশন দিয়েছিলেন, যেটা হচ্ছে বেবির হার্ট ম্যাচুরিটি ইনজেকশন। যদি আমার আর্লি ডেলিভারি হয়েও যায় সেক্ষেত্রে বাচ্চার প্রবলেম হবে না আর কি। তারপরেও বললেন না তুমি বাড়ি যাও, তুমি ওয়েট করো, প্রবলেম হলে এসো। তো এইভাবে আমি 2 সপ্তাহ কাটালাম। কাটানোর পরে 38 উইক কমপ্লিট করে যেদিন কমপ্লিট হলো সেদিনই আমি গেলাম। তো যাওয়ার পরে ওনাকে বললাম যে আর সত্যি আর পারা যাচ্ছে না, প্রচুর সমস্যা হচ্ছিল সত্যি আমার। তারপরে এমন হচ্ছিল যে আমার ঘর থেকে বাথরুমে যেতে গেলে আমাকে ওয়াল ধরে ধরে যেতে হতো, আমি এতটা আমার অসুবিধা হচ্ছিল, শ্বাসকষ্ট আরো বেড়ে গেছিল। তো সেই মতো পরিস্থিতিতে ডাক্তারবাবু বললেন যে এতটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে এবার তো তাহলে আর দেরি করা সম্ভব নয়। তো সেই জন্য আমাকে বললেন যে আমাকে আগামীকাল 39th উইকের ফার্স্ট ডেতে আমাকে ডেট দিলেন যে আগামীকাল তুমি অ্যাডমিট হয়ে যাও, তারপরে আমার উনি সিজার করবেন। তো এই ছিল আমার পুরো প্রেগনেন্সি স্টোরি। আমার একটপিক প্রেগনেন্সির পর ন্যাচারালি কনসিভ করা, দেন আমার সিজারিয়ান যে একটা ডেলিভারি, সেটার স্টোরি আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো, যে আমার ডেলিভারি অ্যাকচুয়ালি কি হয় ডেলিভারি হওয়ার সময়, সেই স্টোরিটাও আমি আলাদা ভিডিওতে শেয়ার করবো। তো আজকে আমি পুরো প্রেগনেন্সির জার্নিটা শেয়ার করলাম তোমাদের সাথে। এটা অনেকের কোয়ারি থাকে, বিশেষ করে যারা সদ্য প্রেগনেন্ট হয়েছে বা ডেলিভারি হবে যাদের, তারা কিন্তু এই ভিডিওগুলো খুব সার্চ করে, খুব দেখে, তাদের মনে প্রশ্ন থাকে, সবাই তো সবাইকে সব কথা জিজ্ঞেস করতে পারে না। তো এই ভিডিওর মাধ্যমে সবাই দেখে থাকে, আমিও দেখেছিলাম একটা সময়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকের ভালো লেগেছে, অনেকের হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও। ভিডিও অনেকেই দেখো, লাইক কিন্তু করতে চাও না অনেকেই, লাইক করার অনুরোধ রইল। আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও ভালো লাগলে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে।